আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোহাম্মদ জাহিদুল ইসলাম নাভিল। আজকে আমরা আমার OP1 কোর্স সেকেন্ড লেকচারটা তো আজকে আমরা যা পড়বো বেসিক্যালি যে জাভা কেন দেখতে এরকম? হ্যাঁ, তো জাভার বেসিক সিনট্যাক্সটা কেন এরকম দেখতে যে পাবলিক ক্লাস, হ্যালো ওয়ার্ল্ড এরকম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আবার কোনো কিছু প্রিন্ট করতে কেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন লেখা লাগে। তো এগুলো জানবো। এগুলো হচ্ছে আমাদের স্লাইডে আরো পরে গিয়ে ডিটেইলস আছে। তার থেকে যেহেতু আমরা ক্লাসকে আবার ইউজও করব, তো তার আগে বলে দেওয়াটা আমার মনে করলাম যে ভালো হবে। তো আপনাদের হচ্ছে আমাদের জাভার জন্য যে কি ধরনের ডেটা টাইপস রয়েছে সেগুলো, দেন ওর সাইজ কত, এগুলো হচ্ছে আমরা দেখবো, কোডের মাধ্যমেই দেখবো। কোড করে দেন কোডের মাধ্যমে আমরা হচ্ছে ভেরিয়েবল কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব প্রত্যেক ডেটা টাইপের করব এবং অলসো ওগুলো প্রিন্ট করব। ওগুলো হচ্ছে একটা মেথডের থ্রুতে প্রিন্ট করব। তার মানে আমরা একটা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব এন্ড অবজেক্টের থ্রুতে একটা মেথড কল করব। তো আজকে বেসিক্যালি আমাদের ওভারঅল যে ওওপি এর একটা ভালো ইউজ চলে আসবে। ভালো একটা মানে যারা হচ্ছে আমাদের আইপি তে যদি আমাদের ওওপি কনসেপ্টটা ভালোমতো ক্লিয়ার না হয়ে থাকে, আমি চেষ্টা করব আজকের মাধ্যমে যেন আমাদের ওওপি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এখন কথা হচ্ছে আমাদের কেন ওওপি কনসেপ্টটা ভালোমতো জানা লাগবে? বিকজ আমরা যে কোর্সটা শুরু করছি সেটা হচ্ছে একটা জাভা, সেটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরকি। তার মানে কি? তার মানে আমরা যা কাজ করব সবকিছু করব একটা অবজেক্টের ওরিয়েন্টেশন এ। এখন আমরা সি++ এ দেখেছি যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতাম কখন? অবজেক্ট ক্রিয়েট করতাম আমরা একটা ক্লাস বানাইতাম বা ক্লাসের কোড লিখতাম। দেন হচ্ছে এই ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করতাম। দেন অবজেক্টের থ্রুতে ক্লাসের যে যতগুলো আমাদের অ্যাট্রিবিউটস থাকতো বা হচ্ছে আমাদের মেথডস থাকতো বা ফাংশনস থাকতো সেগুলোকে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারতাম। তো সিমিলার কনসেপ্ট জাভার ক্ষেত্রেও। তো আমরা জাভাতে ক্লাস লিখবো। ক্লাসের ভিতরে বেশ ধরনের অ্যাট্রিবিউটস থাকবে। ক্লাসের ভিতরে মেথডস থাকবে। দেন আমরা হচ্ছে আমাদের মেইন যে ক্লাসটা, এখানেও মেইন ক্লাসই থাকবে। সে মেইন ক্লাসের মধ্যে এবং এক্সট্রা কিছু ক্লাস থাকবে। তো এক্সট্রা কিছু ক্লাসে যত অ্যাট্রিবিউটস বা মেথডস আছে এগুলো অ্যাক্সেস করব আমরা সব মেইন মেথডে। বা আমি চাইলে অন্য ক্লাসে অ্যাক্সেস করতে পারি। আপাতত আমরা মেইন মেথডে করব। মেইন ক্লাসে করব। তো মেইন ক্লাসে এই অন্য ক্লাসের যে অ্যাট্রিবিউটস বা মেথডস রয়েছে এগুলোকে অ্যাক্সেস করার জন্য আমার মেইন ক্লাসের মধ্যে আমরা আমাদের অবজেক্টটা ক্রিয়েট করব এবং কার অবজেক্ট ক্রিয়েট করব? মেইন ক্লাসের মধ্যে যেই ক্লাসের আমি অ্যাট্রিবিউটস বা মেথডস অ্যাক্সেস করব সেগুলোর অবজেক্ট ক্রিয়েট করব এবং অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি হচ্ছে ডট অপারেটর দিয়ে, ডট অপারেটরটি রয়েছে, ডট অপারেটরের মাধ্যমে যত সকল অ্যাট্রিবিউটস বা মেথডস রয়েছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একদম বেসিক কনসেপ্ট। এখন অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়? এটা আসলে আমরা কোডে গেলেই বুঝবো। তার আগে তো আমি দেখাইনি। যে যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাই, এটা করতে হয় বেসিক্যালি আমাদের যে ক্লাস নেমটা রয়েছে, শুরুতে ক্লাসের নেমটা দিতে হয়। তো বেসিক্যালি এখানে ক্লাস নেম দিবে। আফটার দ্যাট আমাদের অবজেক্টের নেম দিতে হবে। অবজেক্ট নেম, দেন নিউ কিওয়ার্ড ইউজ করতে হবে আমাদের একটা। নিউ কিওয়ার্ড ইউজ করার পরে আমরা আবার সেই ক্লাস নেমটা দিব। ক্লাস নেম অ্যান্ড ক্লাস নেমের পরে একটা প্যারেনথেসিস থাকবে যেটা বেসিক্যালি আমাদের যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, সেই কনস্ট্রাক্টরতে ভ্যালু পাস করার জন্য। আপাতত আমরা কোনো ভ্যালু পাস করব না, জাস্ট হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে রাখবো। কনস্ট্রাক্টরের ব্যাপারটা যেহেতু বলে ফেলছি, এটা আমরা জানি যখন আমাদের ক্লাসের মধ্যে কিছু আ কনস্ট্রাক্টর নামে হচ্ছে একটা অ্যাডভান্টেজ আছে যেটা আমাদের স্ট্রাকচারের মধ্যে থাকতো না। আমরা আইপিতে দেখেছি। তো এই কনস্ট্রাক্টর করলে কি হয়? যখন আমরা এই যে JVM যখন আমার কোডটা রান করা কম্পাইল করা শুরু করবে, তখন হচ্ছে কনস্ট্রাক্টরটা অটো রান হয়ে যাবে। মানে the moment it will start compiling আমার হচ্ছে কনস্ট্রাক্টরটা অটো রান হয়ে যাবে। তো এইজন্য হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ইউজ করতে হয়। এটা আমরা ইন ফিউচার আরো করব। তো আপাতত ভিতরে যাচ্ছি না। আপাতত আউট অফ ডেপথ আমরা হচ্ছে বাইরে থেকে সারফেস লেভেলে কিছু জানার চেষ্টা করব। যে এটা হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েশন এর ওয়ে। এটা দেখিয়ে দিচ্ছি বিকজ আজকে আমাদের কোডের মধ্যে এটা লাগতে পারে এইজন্য। ওকে। তো এই ছিল আমাদের একদম বেসিক কনসেপ্ট। যে আমরা জাভার কেন হচ্ছে ক্লাস ইউজ করি বিকজ জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা কিছু অবজেক্ট ক্রিয়েট করব। দেন ওই অবজেক্টের থ্রুতে হচ্ছে ক্লাসের অ্যাট্রিবিউটস বা মেথডস গুলোকে কল করব। দ্যাটস ইট। তো এখন হচ্ছে আমরা যাই আমাদের কোডে। তো এই ছিল আমাদের ফার্স্ট কোড। লাস্ট ক্লাসে আমরা দেখলাম এটা। এখন জানার চেষ্টা করব যে কেন এই কোডটা দেখতে এরকম। এটা আসলে এমন না যে জানতেই হবে বা ম্যান্ডেটরি। কিন্তু জানাটা অ্যাজ এ কোডার, অ্যাজ এ প্রোগ্রামার সবারই উচিত। যে কোন একটা জিনিস মুখস্থ করলে তো আর হইল না, না? আমরা তো নাম্বার পাওয়ার চাইতে আমাদের বোঝা ইম্পোর্টেন্ট বা নেসেসারি।
তো ১ম এ দেখব যে আমাদের ফার্স্ট লাইন যেটা লাইন 1 এখানে লেখা আছে যে পাবলিক ক্লাস হেলো ওয়ার্ল্ড। তো আমরা কি বললাম? আমরা বললাম জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার মানে ক্লাস লাগবে। তো এখানে আমাদের যে মেইন ক্লাসটা রয়েছে, মেইন ক্লাসটা হচ্ছে হেলো ওয়ার্ল্ড। এখন সবাই যদি নোটিস করি তাহলে এই যে hello world টা আছে এটা কিন্তু আমার ফাইলের নেম হচ্ছে। ফাইলের নেম hello world ডট জাভা এবং ক্লাসের নেম hello world। তার মানে কি? তার মানে বুঝতে পারছি যে আমাদের এখানে যে নেমটা থাকবে এই নেমটা হবে আমাদের ফাইলের নেম। তার মানে এই নেম ডট জাভা এই এক্সটেনশন হচ্ছে আমাদের ফাইলটাকে সেভ করতে হবে। আদারওয়াইজ আমার JVM কম্পাইলার বুঝবে না। আমার জাভা ভার্চুয়াল মেশিন বুঝতে পারবে না যে আমি আসলে কোন প্রোগ্রামটাকে এখন কম্পাইল করব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট থাম্ব রুল। থাম্ব রুল এটা আমাদের মেইনটেইন করতে হবে। আদারওয়াইজ আমরা কোন কোড রান করতে পারব না। তো আফটার দ্যাট এবং পাবলিক দিয়েছি কেন? পাবলিক হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার এবং আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের মেইন যেই ক্লাসটা হবে একদম মেইন ক্লাস দ্বারা বোঝাচ্ছি যে ক্লাসের ভিতরে আমার এই যে নেক্সট লাইনটা থাকবে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা অলওয়েজ পাবলিকই কজ আদারওয়াইজ আমাদের জাভা ভার্চুয়াল কি করতে পারবে না। আর অ্যাক্সেস করতে না পারলে তো আমাদের কোড কম্পাইলই হবে না, রাইট? তো এইজন্য এটা ছিল ১ম লাইনের ইন ডেপথ এনালাইসিস। তো এখান থেকে আর বোঝার কিছু নাই। তো এরপর একটা প্যারানথেসিস চলে আসছে স্বাভাবিক। তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড লাইনটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এখান দ্বারা বোঝাচ্ছি আমার যে মেইন মেথডটা রয়েছে এই মেইন মেথডটা পাবলিক হইতে হবে। এখন মেইন মেথডটা কেন পাবলিক হইতে হবে? সেম এক্সপ্লানেশন যে আমার জাভা ভার্চুয়াল মেশিন যেন এটাকে অ্যাক্সেস করতে পারে, এটাকে যেন কম্পাইল করতে পারে, এজন্য আমার এটাকে পাবলিক হইতে হবে। দেন হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক কিওয়ার্ডটা এখানে ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আ আমরা জানি কি যেকোনো একটা ক্লাসের যেকোনো জিনিস মেথডস ইউজ করার জন্য কি একটা অবজেক্টের থ্রুতে করতে হয় না? ফরচুনেটলি আমাদের যদি স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি তাহলে আমার এই মেইন যে মেথডটা রয়েছে এটাকে হচ্ছে আমাদের কোনো অবজেক্টের থ্রুতে আর কল করতে হবে না। তার মানে এটা অটো রান হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে স্ট্যাটিক ইউজ করছি। বিকজ আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েটই করি না। অবজেক্ট তো ক্রিয়েট করব মেইনের মধ্যে। দ্যাটস ওয়াই মেইনের আগে স্ট্যাটিক ইউজ করাটা মাস্ট। কজ আদারওয়াইজ আমার JVM যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এই কোডের ভিতরে ঢুকতেই পারবে না। কোডের ভিতরে ঢুকতে না পারলে কোনো কাজই হবে না আমাদের। সো মেইন প্রায়োরিটি তো হচ্ছে আমাদের কোডটাকে রান করা, রাইট? এইজন্য। তো এইজন্য আমরা স্ট্যাটিক দিব যাতে করে হচ্ছে আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে না হয়। দেন হচ্ছে ভয়েড। ভয়েড দ্বারা বোঝাচ্ছি যে আমি এখান থেকে কোনো কিছু রিটার্ন করব না। রিটার্ন টাইপ নেই। তার মানে যেহেতু আমরা হচ্ছে মেইন ক্লাসের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করব, দেন হচ্ছে এক্সট্রা কিছু অন্যান্য ক্লাসের অ্যাট্রিবিউটস বা মেথডস আমি রান করব বা কল করব বা যে এরকম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মতো কোনো কিছু প্রিন্ট করব। এখানে আমার বেসিক্যালি কোনো কিছু রিটার্ন করতে হবে না। দ্যাটস ওয়াই আমরা এটাকে রিটার্ন টাইপ ভয়েড রাখছি। আর মেইন এটা হচ্ছে আমার মেইন মেথডের নাম। এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি। এটা আমার লাগবে। আদারওয়াইজ হচ্ছে আ আমার JVM টা বুঝতে পারবে না। যখন আমি দেখব আমার JVM যেখানে মেইন পাবে সেখান থেকে ও কম্পাইল করা শুরু করবে। এজন্য এই মেইন কিওয়ার্ডটা অ্যাজ ইট ইজ এভাবে রাখতে হবে। আফটার দ্যাট রয়েছে স্ট্রিং আর্গস। এখানে বোঝাচ্ছে এটা হচ্ছে আর্গুমেন্টস অফ স্ট্রিং মানে হচ্ছে আমাদের স্ট্রিং আকারে আমাদের আর্গুমেন্টস গুলো যাবে। তো যেমন হচ্ছে এখানে যেমন এটা বেসিক্যালি কোনো রিজন নাই, তেমন একটা স্পেসিফিক রিজন নেই বা হচ্ছে আমি এখন ভালোমতো বলতে পারব না অ্যাকচুয়ালি কেন। তো এই লাইনটা শেষ হয়ে গেল। অ্যান্ড আফটার দ্যাট পরের লাইন আসছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। অনেক কিছু জিনিস আছে যে আমাদের আ তো built in ক্লাস রয়েছে। আমাদের যখন ডেটা টাইপ করব তখন আমরা জানবো যে ক্লাস ২ টাইপের। একটা হচ্ছে আ মানে ডেটা টাইপস গুলো ২ টাইপের। একটা হচ্ছে প্রিমিটিভ, নন প্রিমিটিভ। তো নন প্রিমিটিভ এর মধ্যে একটা টাইপ হচ্ছে built in ক্লাস। তো সিস্টেম এখানে এটা হচ্ছে আমার built in একটা ক্লাস। ঠিক আছে? তার মানে আমাদের যে JVM যেটা আছে ওটা হচ্ছে আমার যখন মনে হচ্ছে যখন JDK ডাউনলোড করলাম ওই JDK এর মধ্যে কিছু লাইব্রেরি ক্লাস ছিল। তো সিস্টেম ইস ওয়ান অফ দেম। তো এই লাইব্রেরি ক্লাসের মধ্যে এই আউট যেটা আছে এটা হচ্ছে একটা প্রিন্ট ক্লাস। ঠিক আছে? তো এই প্রিন্ট ক্লাসের ভিতরে প্রিন্টএলএন নামে একটা মেথড রয়েছে, যেমন প্রিন্ট লাইন নামে একটা মেথড আছে। তো বেসিক্যালি আমি হচ্ছে সেম ক্লাসের ভিতরে আরেকটা প্রিন্ট ক্লাস রয়েছে। সেটার ভিতরে সেটার যে মেথড প্রিন্টএলএন সেটাকে আমি অ্যাক্সেস করছি। মানে আমাদের অবজেক্টের যেভাবে ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করি, এখানে বেসিক্যালি সেভাবে ডট অপারেটর দিয়ে বারবার হচ্ছে আমি ভিতরে অ্যাক্সেস করতে পারতেছি। অ্যাক্সেস করার পরে প্রিন্টএলএন এর ভিতরে এটা হচ্ছে এমন একটা মানে প্রিন্টএলএন মানে হচ্ছে প্রিন্ট লাইন। ফাইন। তার মানে বেসিক্যালি এই মেথডের কাজ হচ্ছে আমি যেখানের ভিতরে যা দিব ও সেটাকে হচ্ছে আমাদের কনসোলে শো করবে। এখন এটা কিভাবে শো করতেছে এটা হচ্ছে যারা যেটিকে বানাইছে তাদের জানার বিষয়। আমাদের জানার বিষয় না। আমরা জানতে চাচ্ছি যে এই লাইনটার উদ্দেশ্যটা কি?
তো আমি আশা করি যে আমি বুঝাইতে পারছি সবাইকে যে এই লাইনটার উদ্দেশ্যটা কি। তো এই ছিল একদম আমাদের বেসিক আমাদের ফার্স্ট কোডটা কেন এভাবে লিখলাম সেটার ইন ডেপথ এনালাইসিস। তো এখন আমরা চলে যাব আমাদের স্লাইডের ভিতরে। তো স্লাইডের ভিতরে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট স্লাইডটা ছিল এই নিয়ে ডেটা টাইপস। তো ডেটা টাইপস এগুলো অতটা ইম্পোর্টেন্ট না। কিন্তু যখন আমরা কোডে যাব তখন আমি ভালোমতো ইম্পোর্টেন্সটা বুঝাইতে পারবো। আপাতত দেখে রাখি এগুলো জাস্ট বেসিক। ডেটা টাইপ কয় ধরনের আমাদের জাভার মধ্যে ২ ধরনের। প্রিমিটিভ আর হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ গুলোকে আবার দেখা যাচ্ছে ২ ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে বুলিয়ান, একটা হচ্ছে আলফা নিউমেরিক। বুলিয়ান মানে কি? বুলিয়ান মানে হচ্ছে এটা অলওয়েজ একটা ট্রু অর ফলস রিটার্ন করবে। রাইট? ২ টাইপেরই ডেটার মানে রিটার্ন টাইপ আছে এটার। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আলফা নিউমেরিক টাইপ এটার হচ্ছে দেখা যাচ্ছে ২ ধরনের ভাগ আছে সেটা হচ্ছে ইন্টিজার টাইপ আর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ। ফ্লোটিং পয়েন্ট মানে কি? ফ্লোটিং পয়েন্ট মানে এখানে ডেসিমালের পরে আমি নাম্বার দিতে পারবো। মানে একদম আ অ্যাকুরেট নাম্বার দিতে পারবো এখানে। অ্যাকুরেট যায় না ভালোমতো মানে হচ্ছে এ বুঝতেই পারতেছি যে যখন আমার ডেসিমালে কোনো কিছু ইউজ করতে হবে সিজি বা হচ্ছে গ্রেড এরকম কিছু তখন হচ্ছে আমাদের তো ফ্লোটিং পয়েন্ট লাগে। তো ইন্টিজার হলে তো আমরা সেটা পারব না। তো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ হচ্ছে এই কাজে ইউজ করতে হয়। আর ইন্টিগ্রাল টাইপ গুলো হচ্ছে যেমন ইন্টিগ্রাল টাইপও আবার ২ ভাগে ভাগ করা হইছে। ক্যারেক্টার টাইপ আর হচ্ছে ইন্টিজার টাইপ। ক্যারেক্টার টাইপ বেসিক্যালি আমাদের ক্যারেক্টার গুলো রয়েছে যে A to Z প্লাস আরো যা ক্যারেক্টার রয়েছে আমাদের কিবোর্ডের ভিতরে যতগুলো সিম্বল রয়েছে সবই বেসিক্যালি একটা, একটা করে ক্যারেক্টার। ইভেন নাম্বারও ক্যারেক্টার হইতে পারে। তো ওগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ আর হচ্ছে ইন্টিজার টাইপের মধ্যে দেখতে ৪ ধরনের ডেটা টাইপ রয়েছে। সেটা হচ্ছে বাইট, শর্ট, ইন্টিজার আর লং। তো এগুলোর এত ক্লাসিফিকেশন এর রিজন হচ্ছে এগুলোর কত সাইজ ধরে রাখতে পারে বা কত সাইজ ডেটা রাখতে পারে তার উপর ভিত্তি করে আসলে এরকম ক্লাসিফাই করা হইছে। আফটার দ্যাট হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। এখানে রয়েছে কিছু বিল্ট ইন লাইব্রেরি ক্লাস যেটা আমরা একটু আগে জানলাম যে সিস্টেম। ঠিক আছে? এরকম সিস্টেম থাকতে পারে, এরকম স্ট্রিং আছে। এইসব হচ্ছে আমাদের বিল্ট ইন লাইব্রেরি ক্লাস। তো আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ক্লাস এই যে আমরা যখন একটু পরে যখন আমরা হচ্ছে ক্লাস ক্লিয়ার করব সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ক্লাস। দ্যাটস ইট সিম্পল। তারপরে রয়েছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। তো দেখলাম প্রিমিটিভ ৮ ধরনের আর হচ্ছে এখানে স্ট্রিং, সিস্টেম, স্ক্যানার বেসিক্যালি এই ৩ ধরনেরই থাকে। একদম প্রাইমারি লেভেলের নন প্রিমিটিভ ডেটা টাইপ। আরো কিছু থাকতে পারে। তো এই ৩ ধরনের জিনিস মুখস্থ রাখা ভালো। মনে রাখতে হবে আরকি আমাদের। তো এখন আমরা দেখব যে মেমোরি সাইজ ইম্পোর্টেন্ট জিনিস। তো এখানে দেখতে পারতেছি যে মেমোরি সাইজে আমার যে বুলিয়ান গুলো রয়েছে তা হচ্ছে ১ বাইট করে স্টোর করে। বাইট ১ বাইট করে স্টোর করে। হচ্ছে শর্ট ডেটা টাইপ যেগুলো সেগুলো হচ্ছে ২ বাইট করে স্টোর করে। ক্যারেক্টার ডেটা টাইপ এটাও ২ বাইট করে স্টোর করে। ইন্টিজার এবং ফ্লোট এই দুটো হচ্ছে ৪ বাইট করে স্টোর করে অ্যান্ড আফটার দ্যাট লং এবং ডাবল এগুলো হচ্ছে ৮ বাইট করে স্টোর। এখন আমরা জানি কি? আমরা জানি ১ বাইট মানে হচ্ছে ৮ বিটস, রাইট? ৮ বিটস মানে কি? ৮ টা ঘর, তাই না? তো আ আমাদের কম্পিউটারে কিন্তু যত মেমোরি রয়েছে সব কিন্তু বিট আকারে বা বাইনারি ডিজিট আকারে কিন্তু সবগুলো যায়। আমাদের রেজিস্টার বলা আদার যত কম্পোনেন্টস আছে সব কিন্তু বাইনারি ডিজিট আকারেই যায়। তো এমন না যে এখানে কোনো নিউ নাম্বার যাচ্ছে আর সামথিং যাচ্ছে। এখানে বেসিক্যালি বাইনারি 0 ones ই যাচ্ছে। তো এরকম ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এরকম ৮ টা বিট মিলে হবে আমাদের ১ বাইট। তো এই ক্যালকুলেশন গুলো হতে পারে আমাদের লাগতে পারে। এমসিকিউ এর জন্য আসতেই পারে এগুলো। বা শর্ট কোয়েশ্চেন এর জন্য আসতে পারে। তো এরকম ১ বাইটে যদি ৮ টা বিট হয় তাহলে ৪ বাইটে কতটুকু হবে? এরকম আসতে পারে। ৪ বাইট তাহলে কত হবে? ১ টাতে ৮ টা, ৪ টাতে হচ্ছে ৪ দুগুণ ৪ ৮ ৩২। ৩২ বিটস থাকবে এখানে। এখন কথা হচ্ছে যে এগুলো আসলে জানার কি দরকার? এগুলো জানার দরকার হচ্ছে আমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, তখন ওইটা কতটুকু ডেটা আমার মেমোরির মধ্যে দখল করতেছে। আমি যদি একটা শর্ট ডেটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে ওইটা হচ্ছে মেমোরিতে ২ বাইট স্টোর করবে। বাট আমি যদি ওখানে তার জায়গায় আমার শর্ট টাইপের ডেটা স্টোর করতে হইলো, বাট আমি হচ্ছে ডাবল ডেটা টাইপ মানে ভেরিয়েবলের ডেটা টাইপ দিলাম ডাবল। তাহলে আমার ওটা বেসিক্যালি কোনো কাজ ছাড়াই মেমোরির মধ্যে ৮ বাইট স্টোর। তো বেসিক্যালি এখানে ৬ বাইট বা ৬ টা ৪৮ বিট বেশি জায়গা দখল করছে। তো এটা আসলে আমাদের জানা দরকার যে আমাদের কতটুকু নাম্বার লিমিটের মধ্যে কতটুকু কোন ডেটা টাইপ ডিক্লেয়ার করলেই হয়ে যাচ্ছে যাতে করে আমাদের মেমোরি বেশি ইউজ না করি। আর মেমোরি বেশি ইউজ না করলে আমাদের কম্পাইল টাইম মানে ওভারঅল সবকিছুই কম লাগবে। তো আমাদের ওভারঅল কোডের কোয়ালিটি বাড়ানোর জন্য এই ডেটা টাইপ গুলো জেনে রাখা ভালো। যে আমার একটা ইন্টিজার যেখানে আমার একটা ইন্টিজার ডেটা টাইপ ডিক্লেয়ার করলেই হয়ে যাচ্ছে। আমি যদি সেই ভেরিয়েবল হচ্ছে যদি ডাবল দিয়ে থাকি খামোখা তাহলে কতগুলো বেশি মেমোরি নিয়ে রাখবে। তো এটা হচ্ছে এজন্য জেনে রাখা ভালো এটা। আফটার দ্যাট আ তারপর আছে আমাদের আম
ওকে, মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু। তো বুলিয়ানের কোনো মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু না। এটার আসলে আছে ২ টা ভ্যালু। একটা হচ্ছে ট্রু আর ফলস। তো এবং এই জিনিসটা আসলে মনে রাখা ভালো যে কিছু ডিফল্ট ভ্যালু থাকে, যেমন আমাদের বুলিয়ানের ডিফল্ট ভ্যালু থাকে ফলস। তার মানে আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে বুল দিয়ে ডিক্লেয়ার করে দিই, তাহলে ওটার বেসিক ডিফল্ট ভ্যালু যেটা সেটা ফলসই থাকবে। এবার হচ্ছে যে আমাদের মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুগুলো কি দরকার? আমি দেখাতে চাই সবাইকে। যখন আমরা আ স্পেশালি যারা হচ্ছে প্রবলেম সলভিং বা এসবের প্রতি ইন্টারেস্টেড, তারা দেখতে পারবা যে এটা আসলে অত ডেপথে যাওয়া উচিত না। তো অলওয়েজ একটা মেমোরি লিমিট থাকে, রাইট? মেমোরি লিমিট থাকে বা হচ্ছে আমার যে তো ইনপুট দিতে পারবো আমি, সেই ইনপুটের লিমিট থাকে যে আমার আ আমি হচ্ছে একটা ইন্টিজার আছে আমার, যে এটা নিয়ে কাজ করতে হবে এবং সেটার রেঞ্জ হতে পারে 0 থেকে সে কত পর্যন্ত? সে হচ্ছে এরকম ১,০০,০০০ পর্যন্ত হইতে পারে। ঠিক আছে? x এর ভ্যালু 0 থেকে ১,০০,০০০ পর্যন্ত। এখন যদি আমার আ যদিও কেউ জাভাতে প্রবলেম সলভ করে না, তারপরে যদি এরকম কোনো কেস দিয়ে দেয় যে কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেয় যে আমার ইনপুট এতটুকু, এতটুকুর মধ্যে নিতে হবে। তাহলে আমি যদি একটা শর্ট বা বাইট টাইপের ক্লিয়ার করি, যেটা হচ্ছে বেসিক্যালি আমার কন্ডিশন স্যাটিসফাই করবে না। যে দেখতে পাচ্ছি যে বাইটের মিনিমাম ভ্যালু হচ্ছে -2^7 এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2^-1 এগুলো আমরা জানবো পরে। আপাতত জেনে রাখি, সো এটার ভ্যালু আসে কত? -127 থেকে +128। তো আমার দেখতে পাচ্ছি যে বাইটে হচ্ছে -127 থেকে +128 পর্যন্ত ২৫৬ টার মতো ডেটা স্টোর করতে পারে, রাইট? এখন আমার তো ইউজারের ইনপুট নিতে পারবে ১,০০,০০০ পর্যন্ত। এখন যদি আমি না জেনে এটা যদি আমি বাইট দিয়ে ডিক্লেয়ার করে দিই, তাহলে তো আমি নিতে পারতেছি না যতটুকু লাগবে। তো এখানে দেখা যাবে যে হ্যাঁ, ইনপুট মানে টেস্ট কেস অনেকগুলো দেখা যায় ফেইল দিবে। রাইট? তো এজন্য হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে জেনে রাখা ভালো যে কতটুকু ডেটা স্টোর করতেছে আ এবং কতটুকু ভেরিয়েবলের লিমিট কত হইলে আমার কতটুকু কোন ডেটা টাইপ দেওয়া উচিত সেটাকে। তো এগুলো জানলে আমরা হচ্ছে যে ধরনের কোনো যদি ইনপুটের কোনো লিমিটেশন দেওয়া থাকে বা এরকম দেওয়া থাকে কোডের মধ্যে বা কোয়েশ্চেন এর মধ্যে, তাহলে আমরা ইজিলি কোনো ধরনের আ অবজেক্ট মানে কোনো ধরনের obstacle ফেস করার আগে হচ্ছে সলভ করতে পারবো। এখন দেখি যে আমরা কিভাবে বের করব। কতটুকু থেকে কতটুকু বের করতে পারবো, রাইট? এটা তো আমাদের জানার একটা ফর্মুলা দরকার। তো এটার একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে আমাদের যদি সে নাম্বার অফ বিটস এ কতটুকু তার থেকে আ ওকে। তো বেসিক্যালি যদি আমার নাম্বার অফ বিটস n হয়, তাহলে আমার যে মিনিমাম ভ্যালু এটা হবে মাইনাস টু দি পাওয়ার n মাইনাস 1, ইয়েস, মাইনাস 2 টু দি পাওয়ার n 1 এবং ম্যাক্সিমাম ভ্যালু হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। প্লাস 2 টু মাইনাস 1 হবে। তার মানে কি? তে আমার যে ডেটা টাইপটা নিলাম আমি একটু আগে, ওটা নিব বলি। আ এখানে দেখি ফার্স্ট এ ছিল আমাদের বাইট, রাইট? তো বাইটে হচ্ছে 1 বাইট। তো মানে একটা বাইট টাইপের ডেটা টাইপ, সেটা হচ্ছে মেমোরিতে 1 বাইট ডেটা স্টোর করে। তাহলে 1 বাইট মানে কত? 1 বাইট মানে হচ্ছে ৮ বিট না? তার মানে কি, যখন আমার একটা বাইট ডেটা টাইপ থাকবে BYTE, এই ডেটা টাইপ থাকবে, তো সেটা মিনিমাম ভ্যালু কত হবে? -2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, দ্যাট ইস -2 টু দি পাওয়ার 7, দ্যাট ইস -120, রাইট? এখান থেকে যাচ্ছে কতটুকু পর্যন্ত? হ্যাঁ, সেখান থেকে যাচ্ছে 8 মাইনাস 1 মাইনাস 1 পর্যন্ত। 8 মাইনাস মাইনাস 1 পাওয়ার 7 ইজ ইকুয়ালস টু আ টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 127 পর্যন্ত। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার রেঞ্জ, মানে হচ্ছে এতটুকুর মধ্যে যদি আমি ভ্যালু ইনপুট নিতে চাই, তাহলে আমি বাইট ডিক্লেয়ার করলেই হয়ে যাচ্ছে। তো এখন যদি ২ টা দেখি, এখান থেকে এখানে ডিফারেন্সটা বেসিক্যালি 2 টু দি পাওয়ার 80, দ্যাট ইস 256। ২৫৬ টা ক্যারেক্টারই, বাট ২৫৬ টা মানে ক্যারেক্টারই নিতে পারবো। বাট সেটা হচ্ছে -১২৮ থেকে +১২৭ পর্যন্ত। তো যেহেতু নেগেটিভও নিতে পারি, পজিটিভও নিতে পারি। এজন্য হচ্ছে আমার আ রেঞ্জটাকে হাফ করে ২ সাইডে স্প্লিট করে দেওয়া হইছে।
তো এটা হচ্ছে আমার বাইট ডেটা টাইপের জন্য। তো সিমিলার কেস হচ্ছে বাকি সবগুলোর জন্যই। আ যেমন স্পেশালি এখানে কেসের মধ্যে রয়েছে যেমন ধরি আমি যদি শর্ট বলি, শর্টের ছিল কত? 2 বাইটস তাহলে ৮ দুগুণে ১৬ দ্যাটস এখানে ১৫ আসছে এবং এখানে ১৫ আসছে। সিমিলারলি ইন্টিজারও ছিল ৪ বাইট, ৪ এটা ৩২ তো ৩২ থেকে ৩১ এবং এখানে ৩১ এর ৩১ চলে আসছে। তো এভাবে হচ্ছে বাকিসব করতে হয় এবং ক্যারেক্টারের জন্য তো ক্যারেক্টারের জন্য এই ফরম্যাটটা মুখস্থ রাখতে হবে। এগুলো আসলে ভালোভাবে বোঝানো তেমন একটা কিছু নাই। বেসিক্যালি এটার মিনিমাম ভ্যালু হচ্ছে এই ক্যারেক্টারের ক্ষেত্রে ওরা হচ্ছে হেক্সাডেসিমাল ফলো করে। তো হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করে তো। তো এইজন্য হেক্সাডেসিমাল এ হচ্ছে ৪ ৪ ৪ ইয়া এখানে দেখি আমি কোথায় ছিল? আ এখানে যে ক্যারেক্টারের জন্য 2 বাইটস তাহলে 2 বাইটস মানে কত? ৮ দুগুণে ১৬ বিট। এজন্য হচ্ছে এখানে হেক্সাডেসিমাল নিচে কথা। হেক্সাডেসিমাল মানে কি? ১৬ বেস ইয়া। তো ১৬ বেসের জন্য এখানে বেসিক্যালি ৪ টা ক্যারেক্টার নিয়েছে। বিকজ আমরা জানি কি? যে যেকোনো একটা হেক্সাডেসিমাল এর যে বিট থাকে, হেক্সাডেসিমাল এর যে ডেটা টাইপ থাকে, সেটাকে যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে বেসিক্যালি আমাদের ৪ টা ডিজিট দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয়। আমরা সবসময় এটা জানি। তো সেম রিজনে এখানে আমরা মিনিমাম ভ্যালুটা একদম ০০০ থেকে শুরু হচ্ছে এবং মেক্সিমাম ভ্যালুটা যাচ্ছে FFFF পর্যন্ত। তো তুমি যদি বা এই FFF কে বাইনারিতে কনভার্ট করো তাহলে তুমি দেখে যাবা যে এরকম বিটের মতোই আ এরকম মতো শর্টের মতোই একটা লিমিটেশন পেয়ে যাচ্ছ তুমি। যদি FFF কে বাইনারিতে কনভার্ট করো। তো আফটার দ্যাট ফ্লোট এবং হচ্ছে ডাবল এগুলো আসলে অনেক বড় একটা ভ্যালুর কারণে আপাতত এখানে এরকম অ্যাবসার্ড ভ্যালু দেখাচ্ছে। এগুলো হচ্ছে জীবনে আসবে না। কখনোই আসলে তেমন একটা ইম্পোর্টেন্ট না এটা। দ্যাটস ইট। তো এগুলো ছিল ডেটা টাইপের জন্য। এখন হচ্ছে আমরা কোডে যাই। যদি কোডে যাই একটু তাহলে দেখতে পারবো এখানে তো আমরা একটু একই বললাম যে বুলিয়ানের আসলে কতটুকু জায়গা দখল করে আসলে নাই। এজন্য লাস্টে এভাবে লিখে দেওয়া হইছে। তো বেসিক্যালি এখানে যে সাইজ অফ বাইট, সাইজ অফ শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল ক্যারেক্টার এগুলো তো জাস্ট আমরা থিওরিটিক্যালি পড়লাম। এগুলো আসলে কতটুকু সাইজ এটা তো দেখার দরকার। তো প্রত্যেকটার ক্যারেক্টার টাইপের প্রত্যেকটা ডেটা টাইপের সাইজ দেখার জন্য আমার ডেটা টাইপ ডট বাইটস এই কমান্ডটা দিতে হয়। প্রিন্ট লাইনের মধ্যে বা প্রিন্ট আউটের মধ্যে বা আমি চাইলে অন্যভাবে দিতে পারি। এটাকে আলাদা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটা দরকার নেই আমার ডিরেক্ট প্রিন্ট আউট করে দিচ্ছি এটা। তো আমরা জানি কিভাবে প্রিন্ট করতে হয়। ফাইলে যাব, দেন ওপেন কন্টেন্ট ফোল্ডারে গিয়ে সিএমডিতে যাব। সিএমডিতে যাওয়ার পরে আমাদের জাভা সি এবং হচ্ছে আ ডেটা টা টাইপ সাইজেস কম্পাইল হয়ে গেল এবং জাভা আ টা টাইপ সাইজেস। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতেই পারবো আমরা যে বাইটের জন্য ১ বাইট সাইজ, শর্টের জন্য হচ্ছে 2 বাইটস, ইন্টিজারের জন্য 4 বাইটস, লং এর জন্য 8 বাইটস, ফ্লোট এর জন্য 4 বাইটস, ডাবল এর জন্য 8 বাইটস, ক্যারেক্টারের জন্য 2 বাইটস এবং বুলিয়ানের আসলে তেমন একটা কোনো ডেটা টাইপ আসলে জাভাতে ডিফাইন করা হয় না প্রিসাইজলি। তো এই ছিল আমাদের একদম বেসিক ডেটা টাইপ জানার জন্য কতটুকু ডেটা টাইপ কোন ক্যারেক্টারের জন্য এগুলো আমাদের বেসিক্যালি এমসিকিউ তে আসতে পারে বা যদি ফ্যাকাল্টি চায় তাহলে যদি ইন ল্যাবে বা হচ্ছে অন্য কোথাও বুঝাইতে বলে তাহলে তুমি তোমার আসলে সবাই বুঝাইতে পারবা যে কিভাবে আফটার দ্যাট আমার এখানে নেগেটিভ এবং পজিটিভ ভ্যালুটা আমার কিভাবে আসতেছে সেটা আসলে দেখানোর ট্রাই করছি এখানে। সো আমি তোমাদেরকে এটা বুঝাই দিতে চাই। আমি বেশি ডেপথ এ বোঝাতে যাব না। কথাগুলো এতটা বেশি ইম্পোর্টেন্ট না। আমাকে ভিডিওটা বড় হবে। তো এখানে তো আমরা জানি কি যে বাইট হচ্ছে ৮ বিট। রাইট? তো আমরা জানি কি যখন আমরা কোনো বিট লিখি বা কোনো বাইনারিতে ৮ বিট ক্ষেত্রে বা ১৬ বিটের ক্ষেত্রে বা আরো এরকম ৩২ বিট বা ৬৪ বিট যাই লিখি না কেন, এগুলোর ১ম যেটা থাকে সেটা থাকে সাইন বিট। রাইট? তো সাইন বিট যেহেতু থাকে তো আমি যদি আ ফার্স্ট এ আ এরকম একটা বক্স ছিল, যে এরকম একটা বক্স ছিল, এখানে এরকম ৮ টার মতো স্পেস ছিল এবং সবগুলা ছিল 0। তো সবগুলা 0 থাকলে এই ভ্যালুটা রিপ্রেজেন্ট করতে 0 রাইট? তো আমি যদি পজিটিভ এর দিকে মেক্সিমাম যেতে চাই তাহলে আমি ১ম টাকে তো 0 রাখতে হচ্ছে। তার বাকিগুলো যদি আমি 1 রাখি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ তো এরকম ৭ টা 1 এটার যে ডেসিমাল ভ্যালু সেটা হচ্ছে 127 এইজন্য এইটার যে ডেসিমাল ভ্যালু 127 এইজন্য আমার বাইটের মেক্সিমাম ভ্যালু আসছে 127 বাট যখন এই সেম ভাবে আমার সব 1111 হয়ে যাওয়ার পরে
এরকম যখন আমার সব 1, 1 হয়ে গিয়েছিল, তারপরে যদি আমি আরেক ডিজিট যোগ করি তাহলে আমার কি হবে? বেসিক্যালি ফার্স্টেরটা 0 1 হয়ে যাবে, বাকি সব 0 হয়ে যাবে। তো ফার্স্টেরটা যদি 1 হয় তার মানে আমার এটা হচ্ছে নেগেটিভ এবং বাকি সব 0, মানে 0 যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছে এবং এই যে টোটাল নাম্বারটা আছে, এই টোটাল নাম্বারটার যদি আমি ডেসিমাল ভ্যালু বের করতে যাই সেটা আসে 128, তাহলে 128 এবং ফার্স্টের সাইন বিটের কারণে আমার হচ্ছে নেগেটিভ আসবে। তো দ্যাটস ওয়াই যখন আমরা এখানে 0 রাখতেছি তখন আমার ম্যাক্সিমাম যাচ্ছে 127 পর্যন্ত এবং যখন আমি এখানে 1 নিয়ে যাচ্ছি তখন আমার যাচ্ছে -128 পর্যন্ত। তো এইভাবেই আমার বেসিক্যালি রেঞ্জটা আসতেছে এবং এখানে সেটা হচ্ছে আ মানে উইথ কোড, মানে উইথ মানে মেমোরি স্পেস সহকারে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং আই হোপ তোমার আফটার দ্যাট আ আমাদের সিমিলার আগের ক্যারেক্টারের মতো, মানে অ ফাইটের মতো এখানে ক্যারেক্টার হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছে কিভাবে ১৬ টা ঘরনি যেটা আমি বলছিলাম হেক্সাগোনাল ইকুইভ্যালেন্ট। তো তারপর রয়েছে র‍্যাপার ক্লাস। র‍্যাপার ক্লাস তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে মাঝে এমসিকিউতে হচ্ছে আমার টাইমে একটা এমসিকিউ আসছিল এখান থেকে যে র‍্যাপার ক্লাসটাকে কিভাবে লেখা হয়। তো বুলিয়নের র‍্যাপার ক্লাস হলে সেটা হচ্ছে ক্যাপিটাল বি দিয়ে লিখতে হয়। এভাবে হচ্ছে জাস্ট একটা একটা এমসিকিউ আসছিল বাট তেমন একটা ইম্পোর্টেন্ট এটা ছিল না। এবং এটা ইন ফিউচার আমার ওওপি বোঝার জন্য তেমন একটা কাজে আসবে না। তো এটা ছিল আমার ফার্স্ট স্লাইডের শেষ এখানেই। এবং আচ্ছা লেকচারও মেইনলি এই পর্যন্তই পড়বো। বাট তার আগে আমরা আরো কিছু শিখবো যে ভেরিয়েবল ডিক্লারেশন যেটা হচ্ছে আমাদের একটু পরে লাগবে। প্লাস হচ্ছে ওগুলার ভেরিয়েবলের মাধ্যমে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে সেগুলো হচ্ছে প্রিন্ট আউট করব অবজেক্টের থ্রু। তো ১ম এ এখানে দেখি যে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। তো ১ম এ বুলিয়ান, আমরা জানি কি বুলিয়ান হতে পারে ট্রু অথবা ফলস। আমরা সব এখানে ইনিশিয়ালাইজ করে নেব বিকজ যেহেতু এখনো আমরা ইনপুট নেওয়া শিখিনি এবং ইনপুট নেওয়ার জন্য যে ক্লাস নিতে হয়, ইউজ করতে হয় সেটা আমরা অ্যাকচুয়ালি মিডের পরে শিখব। দ্যাটস কাইন্ড আইরনিক। আ তো যাই হোক, তো হচ্ছে এখানে ফার্স্ট অফ অল বুলিয়ান ডেটা টাইপ নিলাম আমরা এই জাভা ফান নামে, যেটা হচ্ছে যাতে ভ্যালুটা আমি ট্রু সেট করে দিয়েছি। হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? এটা সিঙ্গল কোটেশন এর মাধ্যমে এটাকে সেট করতে হবে। এজন্য আমরা এখানে সিঙ্গল এ সেট করে দিলাম। আফটার দ্যাট তো এটা করলাম, এটা করলাম। এবার হচ্ছে ফ্লোট। এই ২ টা জিনিস হচ্ছে ইম্পোর্টেন্ট। ফ্লোট এবং হচ্ছে লং। তো আমরা যখন কোন ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব দেন হচ্ছে ওই ভ্যালু লাস্টে আমাদের obviously f লাগবে। মাস্ট। সিমিলারলি লং কোনো ভ্যালু যদি আমি ডিক্লেয়ার করতে চাই তাহলে ওটা লাস্টে একটা এল লাগবে। তো এটার জন্য ক্যাপিটাল এল এবং এটার জন্য স্মল এফ, এই ২ টা হচ্ছে ম্যান্ডেটরি। যেমন হচ্ছে 10.5 এফ। এফ দ্বারা তাহলে আমার জেভিএম বুঝবে আচ্ছা ঠিক আছে এটা একটা ফ্লোট নাম্বার। এবং আবার ধরো লং যখন আমি ইউজ করব তখন হচ্ছে ধরো এরকম একটা নাম্বার নিলাম যে ২, ৪ দেন লাস্টে হচ্ছে এল। তো যেটা বোঝাচ্ছে লং নাম্বার। তো ফার্স্ট অফ অল এখানে কয়েকটা জিনিস বলি যে ফ্লোট ইউজ করার দরকার নেই। ফ্লোট ইউজ করার চাইতে আমরা অলওয়েজ ডাবল ইউজ করব। কজ ডাবল হচ্ছে আমার এরকম ডি লেখা লাগে না। এবং লং এই এত বড় ভ্যালু নিয়ে আমাদের কাজ করতে হবে না জাভার মধ্যে। এট লিস্ট আমাদের অ্যাজ এ স্টুডেন্ট লেভেল বর্তমানে যে লেভেল আছে সে লেভেলে আমাদের লং ইউজ করতে হবে না, বাট তাও জেনে রাখা ভালো এমসিকিউ। তো এই ২ টো হচ্ছে এমসিকিউ ইম্পোর্টেন্ট যে এফ এবং এল। তো বাকিগুলো হচ্ছে সিমিলার, মানে যে ডাবল এর জন্য জাস্ট যেরকমভাবে ইনপুট নিতে হয় সেরকমভাবে ইনিশিয়ালাইজ করলাম। ইন্টিজার এর জন্য বাইটের জন্য সেরকম এবং শর্ট এর জন্য সেরকম। তো এই ২ টার ক্ষেত্রে জাস্ট রেঞ্জটা মনে রাখতে হবে কতটুকু বাইটস এবং হচ্ছে 4 বাইটস এর কাহিনীটা মনে রাখতে হবে। 1 বাইটস এবং 2 বাইটস এর কাহিনীটা মনে রাখতে হবে। এর চেয়ে বেশি নেওয়া যাবে না। অ্যান্ড বাকিগুলো আসলে সমস্যা না। আমরা মোস্ট অফ দ্যা টাইম হচ্ছে বুলিয়ান, ডাবল, ইন্টিজার আর হচ্ছে ক্যারেক্টার। এই ৪ টা ডেটা টাইপ নিয়েই কাজ করব। এগুলোকে ভালোমতো দেখে রাখতে হবে। অ্যান্ড আফটার দ্যাট এখানে দেখতে পারতেছি যে আমরা আসলে এখানে বলা উচিত ছিল ফার্স্ট অফ অল একটা জিনিস যে আমরা import java.lang.starisk, এখানে আমরা একটা প্যাকেজ ইম্পোর্ট করেছি। তো জাভাতে অনেকগুলো built in প্যাকেজ রয়েছে। আমরা যখন JDK ফাইল নামিয়েছিলাম তখন এগুলো আসলে নামায় ফেলছিলাম আমরা। তো java.lang.asterisk এটা কি করে যে, java.lang এটা বেসিক্যালি একটা প্যাকেজের নাম। আ এবং এই প্যাকেজের ভিতরে অনেকগুলো ফাংশন থাকতে পারে। অনেকগুলো কাজ থাকতে পারে built in ক্লাসেস বা built in সামথিং থাকতে পারে যেগুলো হচ্ছে আমরা এক্সেস করতে পারি। তো ডট asterisk মানে হচ্ছে এই java.lang প্যাকেজটা রয়েছে। এই প্যাকেজে যতগুলো ক্লাস রয়েছে সবগুলো হচ্ছে আমরা এখন ইম্পোর্ট করলাম। তো বেসিক্যালি এগুলোর মধ্যে যে সামেশন এর কাজগুলো বা হচ্ছে নেগেশন এর কাজগুলো বা হচ্ছে এরকম প্রিন্ট এর কাজগুলো এই সবকিছু বেসিক্যালি এই java.lang একদম এই বেসিক প্যাকেজের মধ্যে থাকে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে এইটা অলওয়েজ ইম্পোর্ট করে রাখা এই প্যাকেজটা। তাহলে হচ্ছে আমরা যখন ভিতরে কোনো কিছু করব, স্ট্রিং রিলেটেড অর সামথিং যেকোনো কিছু রিলেটেড তখন হচ্ছে আমাদের আর হ্যাসেল হবে না, কোনো প্রবলেম হবে না। ইজিলি কোড রান করবে। তো সবসময় আসলে এটা না দিলেও রান করার কথা বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা দিয়ে রান করা।
তারপরে আমরা কি করলাম? এটা হচ্ছে আমাদের মেইন পাবলিক ক্লাস। এই পাবলিক ক্লাস ডেটা টাইপ যেটার নামে হচ্ছে আমার মেইন জাভা ফাইলটা সেট করা এবং ওইটার ভিতরে আমরা এটা মেইন বুঝলাম কিভাবে? বিকজ এটার ভিতরে আমার মেইন মেথডসটা রয়েছে। এখন এই মেথডস এর মধ্যে আমাদের মেইন উদ্দেশ্য কি? ওপি ইউজ করা না। তো আমরা সব ক্লাসের থ্রুতে করব এবং হচ্ছে মেইন ক্লাসে হচ্ছে অন্য ক্লাসের মাধ্যমে কি বলব? অন্য ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে অন্য ক্লাসে যে অ্যাট্রিবিউটস হয়তো আমরা ফার্স্টেই বলেছিলাম যে আজকে ইউজ করা দেখব। তো আজকে সেটাই করছি যে ডেমো নামে আমরা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করলাম। এবং ওই ডেমোর ভিতরে আমরা হচ্ছে ফার্স্টে এতগুলো অ্যাট্রিবিউটস বা হচ্ছে এই ভেরিয়েবলকে আসলে অ্যাট্রিবিউটস বলা হয়। তো এই অ্যাট্রিবিউটস গুলা ইনিশিয়ালাইজ করলাম। আফটার দ্যাট আমরা একটা মেথড ভয়েড ডিসপ্লে ভ্যালুস নামে একটা মেথড আবার ডিক্লেয়ার করলাম। এবং এটা আমরা ভয়েড রিটার্ন টাইপ ভয়েড দিচ্ছি বিকজ আমরা কোনো কিছু রিটার্ন করব না। সব হচ্ছে প্রিন্ট করছি। আর আমরা জানি প্রিন্ট করার জন্য রিটার্ন টাইপ ভয়েড হলেই হয়। ওকে। আ তো এখানে দেখতে পারতেছি যে বুলিয়ান ভ্যালু দিয়ে হচ্ছে যে জাভা ফান এটা হচ্ছে প্রিন্ট করব। দেন হচ্ছে গ্রেড, দেন ফ্লোট ভ্যালু এভাবে বাকি সব যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সবগুলো এখানে প্রিন্ট আউট করার চেষ্টা করলাম আমরা। এবং একটা জিনিস যে আমাদের C++ এর যেরকম কাউট এরকম ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এখানে আমি কি বললাম? এখানে একটা স্ট্রিং প্রিন্ট করব। দেন এখানে দিয়ে আমি হচ্ছে এখানে আমার হচ্ছে এইজ প্রিন্ট করতে চাই। তো এভাবে হচ্ছে যেভাবে আমরা কাজ করতাম এই সিমিলার সিনট্যাক্সটা হচ্ছে আ জাভার ভিতরে out.println এই লাইনটা লেখার পরে আমি যদি স্ট্রিং এড করতে চাই তাহলে আমি আলাদাভাবে স্ট্রিংটা লিখব। দেন লেখার পরে আমার যখন এই যে ডাবল লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিতাম সেটার জায়গায় এখন আমরা জাস্ট প্লাস একটা সিম্বল দিলেই হয়ে যাচ্ছে। এবং সবকিছুকে প্যারেনথেসিস এর মধ্যে দিতে হবে বিকজ আমরা জানি যে println একটা মেথড built in এই মেথডের মধ্যে আমি প্যারামিটার গুলো পাস করব যেগুলো হচ্ছে আমার পরে প্রিন্ট আউট করে ফেলবে। এই, এই সবগুলো কাজ করলাম। তারপরে আমরা যেটা দেখলাম যে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আমাদের ডেমো অবজেক্ট নিউ ডেমো। তো আমি ক্লাস নেমের পরে আমি অবজেক্টের নাম কি রাখতেছি সেটা। দেন নিউ কিওয়ার্ড ইউজ করতেছি। নিউ কিওয়ার্ড আমাদের বেসিক্যালি ডায়নামিক মেমোরি অ্যালোকেশন এর জন্য। ডায়নামিক মেমোরি অ্যালোকেশন এর জন্য। এখন হচ্ছে ডায়নামিক মেমোরি অ্যালোকেশন কেন দরকার? ডায়নামিক মেমোরি অ্যালোকেশন এর মাধ্যমে কি হচ্ছে আমি কন্টিনিউয়াসলি আমার এই ক্যারেক্টার মানে আমার ক্লাসের ভিতরে ডেটা টাইপ ইনক্রিজ করতে পারবো। আমি চাইলে এখানে আরো ১০ টা আরো ২০ টা মেথড দিতে পারবো। আরো ১০-২০ টা অ্যাট্রিবিউট এড করতে পারবো। বা যদি আমি ডায়নামিক না নিয়ে স্ট্যাটিক দিতাম তাহলে এই ক্লাসটা একবার ক্রিয়েট করার পরে আমি এখানে আর কোন ধরনের চেঞ্জেস আনতে পারতাম না। দ্যাটস এখানে নিউ কিওয়ার্ডটা ইউজ করছি। নিউ কিওয়ার্ড ইউজ করার পরে আমরা আবার সেই ডেমো যে ক্লাস নেম সেটা দিয়ে দিয়েছি এবং লাস্টে প্যারেনথেসিস দিয়ে কল করে ফেলছি। এখানে প্যারেনথেসিস এর ভিতরে যেহেতু আমাদের কোনো প্যারামিটার আমরা পাস করি নাই, তার মানে এটা কি নন প্যারামিটারাইজড তার মানে আমরা এখানে কোনো কনস্ট্রাক্টর ছিল না। আসলে আমার ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর এখানে আমরা দেখতেও পারতেছি না ভিজিবলি। এটা আমরা ইন ফিউচার দেখব। তো দেখার পরে আমি যখন হচ্ছে অবজেক্ট যে ক্রিয়েট করলাম ডেমো ক্লাসের, তো ডেমো ক্লাসের ভিতরে যা আছে সব আমি অ্যাক্সেস করতে পারবো। ডেমো ক্লাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে ইনফো নামে একটা মেথড আছে। আমি যদি সেটা অ্যাক্সেস করতে চাই তাহলে অবজেক্টের নাম দিয়ে এখানে একটা ডট অপারেটর ইউজ করতে হবে এবং লাস্টে মেথডের নাম দিয়ে দিতে হবে। আর যেহেতু এটা মেথড তাই মেথডের শেষে ডাবল প্যারেনথেসিস দিতে হবে। ডাবল প্যারেনথেসিস দেওয়ার পর আমরা সেমিকোলন দিয়ে আমাদের হচ্ছে কমান্ডটা শেষ করলাম। তো কমান্ড শেষ করার পর এখান থেকে আমাদের প্রিন্ট করলে কি আসে? এমডিতে গেলাম। তো আমার ফাইলের নেম হচ্ছে ডেটা টাইপস। তো জাভা সি ডেটা টাইপস ডট জাভা কম্পাইল হয়ে গেল। জাভা ডেটা টাইপস। যদি আমি রান করি দেখতে পাচ্ছি আমাদের যতগুলো ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করে রেখেছিলাম ঠিক সেভাবে আমাদের প্রিন্ট চলে এসেছে। একটা জিনিস দেখার এখানে সেটা হচ্ছে আমার আ লং ভ্যালুতে কিন্তু হচ্ছে আমার L টা আসতেছে না এবং হচ্ছে ফ্লোট ভ্যালুতে কিন্তু আমার হচ্ছে F টা আসতেছে না। তো এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি একটা জিনিস যে আমাদের খালি কম্পাইলারকে বোঝানোর জন্য আমার যে জাভা ভার্চুয়াল মেশিনটা আছে সেটাকে বোঝানোর জন্য যেটা আমরা একটা ফ্লোট ভ্যালু এজন্য আমরা হচ্ছে এখানে F দিচ্ছি এবং লং ভ্যালু বোঝানোর জন্য আমরা একটা L দিচ্ছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই এবং সামনের ক্লাসগুলোতে আমরা আরো ভালোমতো আরো ইন ডেপথ এ যাওয়ার OOP 1 এর ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো গুড লাক এবং আরেকটা জিনিস বলে রাখি যে আমরা যতগুলো কোড করব সবগুলো হচ্ছে আমরা আমার একটা GitHub রিপোজিটরিতে সবগুলো সেভ করে রাখবো এবং সেই GitHub এর লিংকটা আমি দিয়ে দিব। আফটার দ্যাট আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা মিড কাছাকাছি চলে আসছে এবং চেষ্টা করব যে মিড-এর আগেই হচ্ছে লাইক মিড-এর ১ সপ্তাহ আগেই যতগুলো লেকচার রয়েছে সে তারিখের মধ্যে সবগুলো আপলোড করে দেওয়ার। আম একটু ওয়েট করতে হবে। পেশেন্স রাখতে হবে এবং দ্যাটস ইট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।